ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হলো ছেলেটি, কিন্তু সে কি করবে? সে বুঝতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে। বাসাটির ভেতর প্রবেশ করতেই শরীরের মধ্যে কেমন জানি একটা ঝাঁকুনি দিল। ছাত্রীকে পড়াতে এসে নিজের ছবি ছাত্রীর বাসার দেওয়ালে ঝুলতে দেখে আমি অনেকটাই ঘাবড়ে গেলাম। এ বাড়িতে আজ আমার প্রথম দিন। আমার মনে হয় না ওনারা এর আগে কখনো আমাকে দেখেছে। তাহলে আমার ছবি এই বাড়ির দেওয়ালে কিভাবে এসেছে? ব্যাপারটা অদ্ভুত লাগছে খুব। অনেকক্ষণ হলো আমি এসেছি, কিন্তু আমার ছাত্রী অথবা বাসার কাউকে এখন পর্যন্ত দেখলাম না। আমি একটু আগে যে মহিলার সাথে কথা বললাম, যার দেওয়ার ঠিকানা নিয়ে এখানে আসলাম, আচ্ছা আমি কি ভুল ঠিকানায় চলে এসেছি? না তো, এটাই তো হ্যাভেন টাওয়ার। আমি তো চতুর্থ তলায় আছি। মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বাসার চতুর্পাশে ভালো করে তাকালাম, কাউকেই দেখতে পাচ্ছি না। ড্রয়িং রুমের পর্দা ফাঁকা করে ভেতরে তাকালাম, সেখানেও কেউ নেই। আমি একটু গলা বাড়িয়ে বললাম, বাসার মধ্যে কি কেউ আছেন? কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। মনে মনে ভাবলাম ড্রয়িং রুমে বসি, তারপর দেখি কেউ আসে কিনা। ভাবতে ভাবতে ড্রয়িং রুমে প্রবেশ করলাম, সোফায় বসলাম। চারিপাশে তাকিয়ে হাতের ঘড়িটার দিকে তাকালাম, 5টা বাজে। অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসেছি, কিন্তু কোনো মানুষের দেখা পেলাম না। এই বাড়িটাও খুব অদ্ভুত লাগছে। সব থেকে বেশি ভাবাচ্ছে আমার ছবি। আমার ছবি এই বাড়িতে কিভাবে এসেছে? এটা আদৌ আমার ছবি, নাকি আমার মতো হুবহু দেখতে অন্য কেউ? এসব প্রশ্ন যখন আমার মনে ঘুরপাক খাচ্ছে, তখনই একজন মধ্যবয়স্ক মহিলার আগমন ঘটল ড্রয়িং রুমে। আমি মহিলাকে দেখতেই বসা থেকে উঠে দাঁড়িয়ে সালাম দিলাম। মহিলা সালাম গ্রহণ করে আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে বসতে বলল। আমি বসলাম। মহিলা আমার পাশে বসে বলল, তুমি কখন আসলে বাবা? জি আন্টি, অনেকক্ষণ হলো। বাসায় কাউকে দেখলাম না। আমি তো ভেবেছি আপনারা কেউ নেই। আসলে আমি একটা কাজ করছিলাম। আচ্ছা তুমি বসো, আমি গিয়ে পাপিয়াকে নিয়ে আসছি। এ কথা বলে ভদ্রমহিলা চলে গেলেন। আমার কেমন যেন অদ্ভুত লাগলো মহিলাকে। এই মহিলা আমাকে দেখে তো তেমন কোনো রিয়াক্টই করলো না, অথচ এই বাড়ির দেওয়ালে আমার ছবি। এখানে হচ্ছেটা কি? এর মধ্যে কি কোনো অজানা রহস্য লুকিয়ে আছে? এমন সময় ভেতর থেকে ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলল, বাবা তুমি একটু কষ্ট করে ভেতরে আসবে। বুঝতে পারলাম না তিনি আমাকে ভেতরে কেন ডাকছে। আমি ভাবতে ভাবতে বাসার ভেতরের দিকে চলে গেলাম। ভেতরে প্রবেশ করে দেখলাম একটা পড়ার টেবিল, তার উপরে কয়েকটি বই। আমি বুঝতে পারলাম আমি যাকে পড়াতে এসেছি, পড়ার টেবিলটা মেয়েটির। টেবিলের পাশে থাকা চেয়ারে বসলাম। এমন সময় ভদ্রমহিলা সাথে করে একটা মেয়েকে নিয়ে আসলো। মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর মেয়ে, আমি যেন কিছুতেই নিজের চোখ সরাতে পারছি না। ভদ্রমহিলা বলল, বাবা ও আমার একমাত্র মেয়ে পাপিয়া, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ও আচ্ছা, আরে তোমার সাথে সেই কখন থেকে কথা বলছি, অথচ তোমার নাম জানা হলো না। নাম কি তোমার? জি আন্টি, আমার নাম নোবেল। বলে আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার মুখে একটা মুচকি হাসি লেগেই আছে। এই হাসির জন্য মেয়েটাকে আরো বেশি সুন্দর লাগছে। তা বাবা আজকে কি পড়াবে নাকি? না আন্টি, আমি তো দেখতে এসেছি ঠিকানাটা ঠিক আছে কিনা। আচ্ছা আন্টি, আজ তাহলে উঠি, আমি কাল আসবো। চা খেয়ে যাও। আজ না, আজ আর আপনাদের কষ্ট দিব না। আজ তাহলে উঠি, কাল দেখা হবে। ঠিক আছে, সাবধানে যেও। আমি সালাম দিয়ে বের হয়ে গেলাম। রুম থেকে বের হয়ে সামনের দিকে যখন পা বাড়াবো, তখনই আমার মনে পড়ে সেই ছবিটার কথা। এতক্ষণ সেই ছবিটির কথা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। আমি ছবির কথা জিজ্ঞাসা করার জন্য পেছনে তাকালাম, কিন্তু রুমটা ফাঁকা, সেখানে কেউ নেই। আমি অনেকটা অবাক হয়ে রুমের চতুর্দিকে তাকালাম। ভাবনায় পড়ে গেলাম। সামান্য সময়ের মধ্যে এরা নিজেদের রুমে চলে গেল। মনে মনে ঠিক করলাম আগামীকাল এসে জিজ্ঞাসা করব। তাই আমার ছবিটার দিকে এক পলক তাকিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আমি ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ করে একটা কান্নার শব্দ ভেসে আসে আমার কানে। আমি চারিদিকে একবার চোখ বুলিয়ে নেই, কিন্তু আমি আশেপাশে ছোট বাচ্চা দেখতে পেলাম না। তাই আবার সামনে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ আমার পকেটে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠল। পকেটে হাত দিয়ে ফোন বের করে আর ফোনের দিকে তাকিয়ে দেখলাম আমার ভালোবাসার মানুষ অধরা ফোন দিয়েছে। কলটা রিসিভ করে বললাম, বলো কি হয়েছে? তোমার ফোন এতক্ষণ বন্ধ ছিল কেন? কই, ফোন তো অফ ছিল না। মনে হয় নেটওয়ার্কের প্রবলেম ছিল। ও আচ্ছা, ঠিক আছে। তো ওখানে গিয়েছিলে? হ্যাঁ, এখন বাসায় ফিরছি। তুমি কি আমার সাথে একটু দেখা করবে? তোমাকে কিছু কথা বলার ছিল জরুরি। আমি তোমার বাসার নিচে আছি, তুমি তাড়াতাড়ি এসো। তারপর ফোন কেটে বাসার দিকে পা বাড়ালাম। কিছুক্ষণ হেঁটে আমি বাসার সামনে আসতেই অধরা আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আসলে রোদের মধ্যে হেঁটে আসার কারণে অস্থির লাগছে। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি সব ঘটনা অধরার কাছে খুলে বললাম। আমার কথা শোনার পর কিছুক্ষণ চুপ থাকার পরে অধরা বলল, শুনেছি পৃথিবীতে নাকি একই রকম চেহারা 7জন করে মানুষ থাকে। হয়তো সেটাই, কিন্তু তার মধ্যে একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে। ওনাদের আমাকে দেখে যেভাবে রিয়্যাক্ট করার কথা, তেমন কিছুই আমি তাদের মধ্যে দেখিনি। আমি যেভাবে অবাক হয়েছি সেভাবে তো তাদেরও অবাক হওয়ার কথা ছিল, কিন্তু তাদের মাঝে আমি তেমন কোনো কিছুই লক্ষ্য করলাম না। তারা আমার সাথে খুব শান্তভাবেই কথা বলছিল। আর একটা জিনিস খেয়াল করলাম। কি জিনিস? আমি মেয়েটার মুখে একটা অদ্ভুত হাসি দেখলাম, কিন্তু মেয়েটা অদ্ভুত সুন্দরী। আমি প্রথম দেখাতেই কেমন জানি হয়ে গেছিলাম। প্রেমে পড়েছো নাকি? মজা করো না, বিষয়টাকে আমি সিরিয়াস ভাবে নিচ্ছি। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি কাল ওখানে গিয়ে জিজ্ঞাসা করো তাদের ওই ছবির কথা, তাহলেই হয়তো উত্তর খুঁজে পাবে। ঠিক আছে, এখন চলো, আমাকে বাসা পর্যন্ত
এগিয়ে দিয়ে এসো। আমি অধরার সাথে ওর বাসার দিকে পা বাড়ালাম। ওই বাসায় প্রবেশ করতে কারেন্ট চলে গেল। সমস্ত ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। খুব ইচ্ছা ছিল আজ আমার ছবিটা ভালো করে দেখব, আসলে কি এটা আমার ছবি নাকি আমার চেহারার সাথে মিল আছে এমন কারো ছবি। কিন্তু ভাগ্য খারাপ, অন্ধকারে দেওয়ালে আমার ছবিটা দেখা যাচ্ছে না। আমি ডাক দিয়ে বললাম, আমি নোবেল, আজ পড়াতে এসেছি, একটা মোমবাতি জ্বালাবেন? এমন সময় ভয়ঙ্কর একটা হাসির আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি চমকে উঠলাম। ড্রয়িং রুম থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। আমি আরেকটু ঘাবড়ে গেলাম। হঠাৎ এমন সময় পেছন থেকে কে যেন আমার ঘাড়টা চেপে ধরেছে। আমি ঘাড়টা নাড়াতে পারছি না। সামনে তাকাতেই দেখলাম ওই ভদ্রমহিলা ভয়ঙ্কর চেহারা ধারণ করে আমার সামনে হাহা করে হাসতে হাসতে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি না এসব আমার সাথে কি হচ্ছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। চিৎকার দিয়ে উঠলাম। হাঁপাতে হাঁপাতে বিছানার উপর বসে বুঝতে পারলাম আমি এত সময় স্বপ্ন দেখছিলাম। বিছানার নিচ থেকে পানির জগটা নিয়ে ডকডক করে পানি খেলাম। হাজারো প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে। কেন আমি এরকম একটা বাজে স্বপ্ন দেখলাম? ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠলাম। কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। আবার শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম অধরাকে একটা কল দেই, কিন্তু আবার সংকোচ বোধ করলাম, কারণ এখন রাত 3টা বাজে। এত রাতে অধরাকে কল দিব? থাক, আগামীকাল ওর সাথে দেখা করে এই দুঃস্বপ্নের কথা ওর কাছে শেয়ার করব। ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। নির্ঘুম রাত কাটিয়ে দিলাম। সকালবেলা রুম থেকে বের হতেই ছেঁড়া কাপড় পরা এক ল্যাংড়া ভিক্ষুক আমার পায়ের উপর পড়ে গেল। কান্না করতে করতে আমার কাছে সহযোগিতা চাইছে। আমি অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ আমার বাসা ছিল 6 তলায়। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি 6 তলা পর্যন্ত কিভাবে উঠলেন? লোকটি কান্নারত অবস্থায় বলল, অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে উঠেছি বাবা, আমাকে একটু সহযোগিতা করো, আমার মেয়েটা হসপিটালে। এই দেখো, এই কাগজটায় সব লেখা আছে। আমি তার থেকে লিফলেটটা নিলাম। লিফলেটে চোখ বুলাতেই আমি চমকে উঠলাম। অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, এই মেয়েটা কে? তিনি তখনও কান্নারত অবস্থায় আমাকে বলল, এটা আমার মেয়ে, ওর ক্যান্সার হয়েছে। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? বাবাজি, আপনি কি কিছু বললেন? আমি লিফলেটের ছবিটা দেখে অবাক হওয়ার একটা মাত্র কারণ, গতকাল যে মেয়েকে আমি প্রাইভেট পড়াতে গিয়েছিলাম, লিফলেটে হুবহু সেই মেয়েটার ছবি, সেই চোখ, সেই নাক, সেই গাল। কিন্তু এটা কিভাবে সম্ভব? ওকে তো আমি গতকালও সুস্থ দেখলাম, আর এই লোকের ওই সুন্দরী মেয়ে, এটা কিভাবে সম্ভব? ভাবতে ভাবতে পায়ের দিকে চোখ ফেলতেই আমি আবার চমকে উঠলাম, কারণ আমার পায়ের কাছে ওই লোকটা আর নেই। আমি চমকে উঠলাম। ভয়ে আতঙ্কে আমার সারা শরীর কাঁপা শুরু করলো। আমি চারিপাশে তাকালাম, ওই লোকটাকে কোথাও দেখছি না। কিন্তু এই অসুস্থ লোকটা এত তাড়াতাড়ি এখান থেকে কিভাবে হাওয়া হয়ে গেল? হিসাব মেলাতে পারলাম না। এখন কি আমি বাসায় ফিরে যাব নাকি নিচে চলে যাব? কিছুই ভাবতে পারছি না। এমন সময় আমার বাসার ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। দরজার দিকে তাকিয়ে আছি। কান্নার আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আমার বাসায় তো কেউ নেই। 2 বন্ধু সহ এক বাসায় থাকতাম, ওরা তো বাড়িতে গেছে। তাহলে বাসার ভেতরে কে কান্না করছে? ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠলাম। কিছুতেই হিসাব মেলাতে পারছি না। এখন কি বাসায় ফিরে যাব নাকি ওই ভিক্ষুককে খুঁজবো? হাতের লিফলেটের দিকে আর একবার তাকালাম। মুহূর্তের মধ্যেই লিফলেটের সব লেখা হাওয়া হয়ে গেল। ছবিটা নেই। আমি আর একবার চমকে উঠলাম। প্রিয় ভিউয়ার্স, নোবেলের সাথে এসব কি হচ্ছে নিশ্চয় জানতে ইচ্ছা করছে। অপেক্ষায় থাকুন আর আমাদের সাথেই থাকুন। খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।